কলেজের গেট দিয়ে ঢুকবো এমন সময় দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে উদুম কেলানি কেলাচ্ছে। ভাবতেছি একবার গিয়ে দেখব কি হয়েছে। পরে আবার ভাবলাম না, না যাওয়াই ভালো। কেননা নিজেকে আর ভেজালে জড়াতে চাই না। এমনিতেই ভেজাল ভেজাল করে জীবনটা বরবাদের দিকে ঠেলে দিয়েছি। আর না, আর তার চেয়ে বড় কথা, কলেজে আজ আমার প্রথম দিন। এখানের পরিবেশ সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। চুপচাপ মাথা নিচু করে চলে যেতে নিলে হঠাৎ পিছন থেকে একটা মেয়ে ডাক দেয়। পিছনে ফিরে, জি, আমাকে বলছেন? এই ছেলে, ভাব নিচ্ছিস মনে হয়। এখানে তুই ছাড়া আর কে আছে যে তাকে ডাকতে যাব? ও আসলে বুঝতে পারিনি। জি বলুন, কি বলবেন? তবে নিজের মোটা মাথাটা দ্বারা বুঝে নিয়েছি মেয়েটা আমাকে কেন ডেকেছে। মেয়েটার হাতে সিগারেট। 100% শিওর মেয়েটা আমাকে র্যাগিং করার জন্য ডেকেছে। কলেজে নতুন মনে হয়। জি। কলেজে আসার আগে নিয়মকানুন সম্পর্কে ধারণা নিয়ে আসিসনি যে কলেজের সিনিয়রদেরকে সম্মান করতে হয়? আসলে সরি, বুঝতে পারিনি। বুঝতে পারিসনি বললে তো আর হবে না। ভুলের জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। মানে শাস্তি কেন পেতে হবে? আমি তো আগে থেকে অবগত না কলেজ সম্পর্কে। না হয়তো সালাম দিতাম। এই ছেলে, আবার মুখে মুখে তর্ক করছিস। একে তো ভুল করেছিস, তার উপরে আবার মুখের উপর কথাও বলছিস। তোর তো ডবল সাজা প্রাপ্য। মাথা নিচু করে আছি কারণ কলেজে আজ আমার প্রথম দিন। আর প্রথম দিন এসেই কোনো ঝামেলায় জড়াতে চাই না। এই নে ধর একটা কাগজ, আমার হাতে দিয়ে যা। এটাকে খুলবি না, সোজা ওই যে জিন্স পরা একটা মেয়ে দেখছিস, তাকে গিয়ে এটা দিয়ে আসবি। কথা না বাড়িয়ে কাগজটা হাতে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে আপু। পিছনে ফিরে, কি রে, কি হয়েছে, ডাকলি কেন? একটা আপু আপনাকে এই কাগজটা দিতে বলল। মেয়েটার হাতে কাগজটা দিয়ে চলে আসতে ধরলাম। এমন সময় মেয়েটা আবার ডাক দিল, এই ছেলে, এদিকে আয়। কাছে যেতেই মেয়েটা আমার গালে কষে কয়েকটা থাপ্পড় বসায় দিল। পুরো কলেজ তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। এই তোর সাহস তো কম না, তুই আমাকে লাভ লেটার দিস? তুই জানিস আমি কে? চুপ করে আছি। কি লাভ লেটার, কিছুই তো মাথায় কাজ করছে না। আপু, আমি তো আপনাকে লাভ লেটার দেই নাই। আর কাগজে কি লেখা ছিল সেটাও জানি না। ওই যে আপুটা আপনাকে এটা দিতে বলল। আরো কয়েকটা থাপ্পড় লাগাই দিল আমার গালে। আমি তো মেয়েটার থাপ্পড়কে হাবলার মতো ঠায় দাঁড়িয়ে আছি। দাঁড়া, লাভ লেটার দেওয়ার মজা বোঝাচ্ছি তোকে। ফোনটা বের করে কাকে জানি ফোন দিল। ইতিমধ্যেই কয়েকটা ছেলে এসে হাজির। এই ছেলে আমাকে লাভ লেটার দিয়েছে, এবার তোরা কি করবি কর। একটা এসে সোজা আমার কলার ধরে জোরে টান মারল। সাথে সাথে আমার শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। তোর কত বড় সাহস, তুই মাহি ম্যাডামকে লাভ লেটার দিস, যেখানে আমরা ওনার নাম পর্যন্ত মুখে নেই না। ভাইয়া, বিশ্বাস করেন আমি জানি না এতে কি লেখা ছিল। এটা আপু ওনাকে এটা দিতে বলল। এত কিছু জানি না আমি। কথা হচ্ছে তুই মাহি ম্যাডামকে লাভ লেটার দিয়েছিস, এখন তোর কি হাল করি তুই দেখ। বলে ছেলেটা আমাকে মারতে শুরু করলো। সাথে সাথে আরে কয়েকটা ছেলেও দৌড়ে এসে ছেলেটার সাথে মিলে মারতে আরম্ভ করলো। তো মাটিতে পড়ে মার খেয়েই যাচ্ছি। এই হয়েছে, থাম। যা এবার তোরা, বাকিটা আমি দেখে নিচ্ছি। ছেলেগুলো আমাকে মেরে ধরে চলে গেল। আমি মাটিতে পড়ে আছি। মাহি আমার সামনে এসে, শোন, এটা হচ্ছে তোর সাজা, আর তোর কোনো দোষ নাই, এটাও আমি জানি। কিন্তু তোকে মারলাম কেন জানিস? আশা করি জানিস না। তোকে মারার কারণ হচ্ছে এই মাহি কে সেটা চিনে নে। কলেজের সবাই আমার কথায় উঠে বসে। আমার মুখের উপরে কথা বলার মতন দুঃসাহস কারো হয় নাই এই কলেজে। এই কলেজ কেন, থাক, আর বেশি নাই বা বললাম। কলেজে থাকলে এমনিতেই জেনে যাবি আমি কে। ভবিষ্যতে যেন কখনো বড় গলায় আমার সামনে কথা বলার মতো দুঃসাহস না করিস, সেটার জন্য মেডিসিন দিলাম। খালি তুই না, নতুন কেউ আসলে কলেজে তাকে এমন মেডিসিনটা দেই। যেই মেয়েটা আমাকে কাগজটা দিছে সেই মেয়েটা মাহির কাছে আসে।
আর দুজনে মিলে হাসতে আরম্ভ করে। তারপর ওরা চলে যায়। কোনো মতে মাটি থেকে উঠে চুপচাপ করে ক্লাসরুমের দিকে রওনা দিলাম। লজ্জায় মাথা তুলতে পারছি না। পুরো কলেজের সামনে আমায় মারল। যে আকাশ একবার একটা ডাক দিলে পুরো শহর ভেঙে লোকজন আসবে, সে আকাশকেই মাটিতে ফেলে মেরে চলে গেল। থাক, নতুন বলে কিছু বললাম না। ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, তাই একজনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাইয়া ক্লাসরুমটা কোন দিকে? চলো আমি দেখিয়ে দিচ্ছি, আমিও একই ক্লাসে যাব। ছেলেটার সাথে ক্লাসরুমের দিকে যাচ্ছি। ছেলেটা বলে উঠল, আমার নাম আসিফ, তোমার নাম কি? আকাশ। আসলে কিছু মনে করিও না, তোমার সাথে যা হয়েছে সবটাই দেখছি, কিন্তু কিছু বলার মতো ক্ষমতা নাই, কারণ যে মেয়েটা তোমাকে মেরেছে সেই মেয়েটা এই শহরের মাফিয়া গ্যাংয়ের লিডার। শুনতে একটু অন্যরকম লাগবে যে মেয়ে হয়ে মাফিয়া লিডার কি করে হয়, কিন্তু এটা সত্য ডেঞ্জারাস মেয়েটা। ওর সাথে কথা বলতে গেলে ভালো ভালো মানুষের ও প্যান্ট ভিজে যায়। মনে মনে, হ্যাঁ এমন দেখেছি অনেক মাফিয়া টাফিয়া। এমন কয়েক শতাধিক মাফিয়া আমার পায়ের নিচে পড়ে থাকে। দুনিয়াটা কেমন সেটা পরিদর্শন করতে বের হয়েছি। কে পাওয়ারের কেমন অপব্যবহার করে। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। আমি অনার্স 3য় বর্ষের ছাত্র। মানুষের কোলাহল থেকে একটা নিরিবিলি জায়গায় এসেছি যাতে করে পড়ালেখাটা ভালোভাবে শেষ করতে পারি। বাবা মারা যাওয়ার আগে শেষ একটা ওয়াদা করিয়ে গিয়েছিল যে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হব। সেই লক্ষ্য নিয়েই নতুন কলেজে এসেছি। পুরান কলেজ ফেলে, কারণ সেখানে আমার পড়াশোনা কোনো দিনই হবে না, কারণ পরিবেশটা অন্যরকম। সর্বদা দাঙ্গা ফাসাদ নিয়ে পড়ে থাকে সকলে। তাই এই শহরে চলে এসেছি, কিন্তু শহরের মানুষগুলোও যে একই রকম সেটা আর বুঝতে বাকি নাই। ক্লাসরুমে ঢুকে চুপচাপ বসে আছি। স্যার কখনো আসে নাই। সবাই আমার দিকে বাঁকা চোখ করে করে দেখছে, কারণ একটু আগে যে ধোলাই খেয়ে এসেছি। আমার পাশে আসিফ বসলো। এই আকাশ, মন খারাপ করিও না, সবাই তোমার দিকে যেমন করেই তাকাক না কেন, আমি তোমাকে বন্ধুর চোখেই দেখব। থ্যাংক ইউ। একটু পর স্যার ক্লাসে এসে, শুনলাম আজ মাহি নাকি নতুন কাউকে র্যাগিং করেছে আর তাকে নাজেহালভাবে মেরেছেও। সে কে? সবাই আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। তোমার নাম কি? আমার নাম আকাশ। থাক বাবা, যা হয়েছে হয়েছে, বাদ দাও। মাহিকে দমানোর মতো ক্ষমতা এই কলেজে কারোর নাই। এই কলেজ কেন, পুরো শহরেরই কারোর নাই। আর তুমি ওর থেকে একটু দূরে দূরে থেকো। এমন সময় মাহি ক্লাসে ঢুকে পুরো গ্যাং নিয়ে, তার মধ্যে কাগজ দেওয়া মেয়েটাও আছে। কি স্যার, আমার নামে গুনগান গাওয়া হচ্ছে নাকি? ভয়ে চুপ করে আছে। গুনগানই যাতে হয়, বদনাম করলে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। মনে মনে ভাবছে, কিরে কাগজ দেয়া মেয়েটা না বলেছিল মেয়েটা সিনিয়র, তাহলে আমাদের ক্লাসে কি করে? ধুর, মাথায় কাজ করছে না। স্যার ক্লাস থেকে বের হন, আজ ক্লাস করতে হবে না। স্যার মাহিরা এক কথায় ভয়ে বেরিয়ে গেল। আমি আর সাজ্জাদ চুপ করে বসে আছি। মাহি আর ওর পুরো গ্যাং ক্লাসটাকে মাথায় তুলে ফেলছে। এমন সময় প্রিন্সিপাল আসে। মাহি, আজ নাকি স্যারকে ক্লাস করতে মানা করেছো? হ্যাঁ, মানা করেছি তো। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এভাবে অবহেলা করলে পরীক্ষায় পাশ করবে কিভাবে? এই টাকলা, তুই এত কথা বলছিস কোন সাহসে রে? কিরে? প্রিন্সিপাল স্যার ভয়ে চলে যায়। মাহিরা আবার হই হুল্লোড় শুরু করে ক্লাসে। ছাত্রদেরকে সম্মান করে না ভালো কথা, কিন্তু একটা কলেজে প্রিন্সিপালের সাথে এইরূপ আচরণ কিভাবে করতে পারলো? মনে মনে ভাবছি, না, আমারও সেই আগের রূপে ফিরে যেতে হবে। রক্তের বন্যা না ঝরালে এইসব মানুষকে কখনোই শিক্ষা দিতে পারবো না, যারা পাওয়ারের অপব্যবহার করে। চুপচাপ করে ক্লাসে বসে আছি। একটু পর মাহি আমার কাছে এসে, এখন কেমন ফিল হচ্ছে তোর? মার খেয়ে তোর অনুভূতিটা কেমন? সবাই হাসাহাসি করছে। আমি চুপচাপ বসে আছি। এখন লাউড হওয়া যাবে না, কয়েকটা দিন যাক, তারপর কত বড় মাফিয়া সেটা দেখে নিব। কিরে, কথা বলিস না কেন? আবার মার খাওয়ার ইচ্ছা আছে নাকি? আমি আমার মতো করে চুপ করে আছি। প্লিজ তোমরা ওকে ছেড়ে দাও, ওর সাথে আর কিছু করিও না।
বেচারা আজ প্রথম এসেই মার খেলো। এই ছাগলের 4 নাম্বার বাচ্চা, তোর মুখে দেখি বুলি ফুটেছে। তোরও কি মার খাওয়ার শখ নাকি যে ওর হয়ে ওকালতি করছিস? আসিফ ভয়ে চুপ হয়ে গেল। আমাকে যে কাগজ দিয়েছিল সেই মেয়েটা। আরে মাহি ছাড় তো, বাদ দে। যা মার খেয়েছে এরপর কখনো তোর সামনে কথা বলার মতো দুঃসাহস করবে না। এলিনা, তুই ঠিক বলেছিস। যে কাগজ দিয়েছিল ওই মেয়েটার নাম এলিনা। তারপর ওরা ক্লাসরুম থেকে বের হয়ে যায় আর আমি আর আসিফও ক্লাসরুম থেকে বের হয়ে আসি, কারণ আজ ক্লাস হবে না। মাহি একবার বলে দিয়েছে, এরপর আর কারোর ক্ষমতা নাই যে মাহির কথার অবজ্ঞা করে ক্লাস করাবে। চলো আমরা ওই দিকটায় গিয়ে বসি। আচ্ছা চলো। আসিফ আর আমি একটা নিরিবিলি জায়গায় বসে আছি। এমন সময় একটা মেয়ে আসে। মেয়েটার নাম নাফিসা। মেয়েটা আসিফের বন্ধু। আমার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিল। বাহ, ভালোই লাগছে। প্রথম দিনে সেই দুজন বন্ধু বানিয়ে ফেললাম। আচ্ছা আকাশ, তোমার বাসা কোথায়? তুমি কোথায় থাকো? আর তোমার বাসায় কে কে আছে? আসলে আমার বাসা চট্টগ্রামে, তবে এই শহরে একটা বাসা ভাড়া করে থাকি। আর আমার বাসায় কে কে আছে বলতে, মা, ছোট বোন আর আমি। বাবা মারা গিয়েছে বেশ কিছু বছর আগে। ও সরি। আরে সরি বলার কিছুই নেই। আর আমরা তো ফ্রেন্ড নাকি? ফ্রেন্ডের মধ্যে সরি টরি এইসব চলে না। ফ্রেন্ড তুমি পুরোপুরি না, একটা জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে তুমি করে বলা, যেটা ফ্রেন্ডশিপে চলে না তুই ছাড়া। আচ্ছা তুই করেই বলবো। আচ্ছা আকাশ, মাহি মেয়েটা আজকে তোকে এভাবে মারলো, তুই কোনো প্রতিবাদ করলি না কেন? কিভাবে করব বল? সে নাকি মাফিয়ার টিমের লিডার। ওর কথাই পুরো শহর কাঁপে। এত কিছুর পর কিভাবে প্রতিবাদ করব বল? আর তার থেকে বড় কথা, কলেজে নতুন এসেছি, আজ এইমাত্র কিভাবে কি করব? বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে মাত্র বিছানায় পিঠটা লাগিয়েছি, এমন সময় ছোট ভাই নাসিম ফোন করে আর বলে, ভাই একটু আগে নাকি মাফিয়ার ছেলেরা শহরে আসা কয়েকটা ছেলেকে বেরেহেমভাবে মারে, যেখানে নাসিমের ছোট ভাইও ছিল। মেরে সব কয়টাকে তারা সাথে করে নিয়ে গেছে। ধুর, যত চাই এইসব থেকে নিজেকে দূরে রাখবো, ততই আরও সেই দিকে ইনভলভ হচ্ছি। আচ্ছা যা, টেনশন করিস না, রাতের মধ্যে তোর ভাইকে ওরা ছেড়ে দিবে। ফোন কেটে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ক্রু কোড 11, যেটা নাসির ভাইয়ের সাথে কথা বলার পরবর্তী কোড, যেটা আমি আর উনি ছাড়া কেউ জানে না। তুই ফোন দিয়ে বল শহরের মাফিয়ার ছেলেরা নাকি নাসিমের ছোট ভাইকে ধরে নিয়ে গেছে, তাদেরকে যেন ছাড়িয়ে নিয়ে আসে। না হয় আমার মাথা যদি গরম হয়, শহরে কোনো মাফিয়া থাকবে না। নো, আচ্ছা ভাই, আমি এখনই নাসির ভাইকে বলতেছি। নাসিরের কথায় পুরো শহরের মাফিয়ারা কাজ করে, আমার মাথায় কাজ করতেছে না। মাফিয়া মাফিয়া বলে যে এত লাফালাফি করতেছে, এই মাফিয়ার আসল বসকে তারা যদি জানতো, তাহলে জায়গায় মলমূত্র ত্যাগ করত। সামান্য একটা শহরের লিডার হয়ে এত পাওয়ার দেখাচ্ছে, তাহলে যে মাফিয়ার জন্ম দিয়েছে তার পাওয়ার কতটা হওয়া দরকার। তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা হাঁটতে বের হয়। এমন সময় দেখে কয়েকজন মানুষ আর পুলিশ মিলে রাস্তাঘাট অফ করে দিচ্ছে, কারণ মাফিয়ার লিডার নাকি এই পথ ধরে যাবে। এখন কে যাবে সেটা তো আর আপনাদের বলতে হবে না, মাহি যাবে এখন। আমিও আমজনতার মতো রাস্তার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ নজর পড়ল একটা গাড়ির মধ্যে একটা রুগী আটকা পড়েছে, যাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, কিন্তু মাহি আসবে দেখে গাড়ি ঘোড়া সব সাইড করে দিয়েছে। রুগীটার অবস্থা খুব খারাপ, ইমার্জেন্সি হসপিটালে নিয়ে না গেলে হয়তো এখানে সে দম ছেড়ে দিবে। এবার আর চুপ থাকলাম না, দৌড়ে গেলাম গাড়িটার কাছে। গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিতে, কিন্তু সে ভয়ে না করে। আমি বললাম কোনো সমস্যা হবে না, আমি আছি আপনার সাথে। না, আমি প্রাণে মরতে চাই না, মাফিয়ার লোকেরা অনেক ডেঞ্জারাস। এই আপনি গাড়ি থেকে নামেন, আমি গাড়ি চালাচ্ছি। সে রাজি হয় না। এবার রাগ উঠে গেল, ওকে কলার ধরে গাড়ি থেকে নামাই দিয়ে নিজেই গাড়ি নিয়ে হসপিটালে রওনা দিলাম। কাউকে দেখার সময় নাই, আগে মানুষটার যান বাঁচানো ফরজ। হসপিটালে পৌঁছে দিয়ে মাত্র বের হলাম, এমন সময় কয়েকজন ছেলে এসে আমাকে জোরপূর্বক তাদের সাথে নিয়ে গেল। চুপ করে থাকে একদম, বেশি বাড়াবাড়ি করলে শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো।
চুপ করে তাদের সাথে গেলাম। তারা আমাকে মাহির কাছে নিয়ে গেল। আমাকে দেখে কি রে ছোট লোকের বাচ্চা, তুই নাকি গরিবের রবিনহুড হয়েছিস? আমার লোকেরা পথ ব্লক করার পরেও কোন সাহসে গাড়ি নিয়ে রাস্তায় নেমেছিস? মানুষটা আর অল্প সময় হলে মরে যেত, তাই রুগীটাকে নিয়ে হসপিটালে দিয়ে এসেছি। এই কুত্তার বাচ্চা, আমার মুখের উপরে কথা বলিস আবার? একে তো ভুল করেছিস, এখন আবার এই তোরা বেটাকে নিয়ে গিয়ে জীবনের তরে শিক্ষা দিয়ে দিবি। একটা হাত আর একটা পা যেন অচল হয়ে যায়। মাহিরের কথা মতো ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা রুমে বন্দি করে রাখে। তারপর তারা চলে যায়। কিছু সময় পর আবার ফিরে আসে গরম একটা লোহার টুকরা নিয়ে। ছেলেটা গরম লোহার টুকরাটা নিয়ে সোজা আমার পা বরাবর বাড়ি মারে। এত জোরে বাড়ি মারে যে মাগো বলে চিৎকার দিয়ে উঠি। তারপর আবার হাতের উপরে বাড়ি মারে, সাথে সাথে হাতটা মট করে ভেঙে যায়। স্পষ্ট বুঝতে পারছিলাম হাতটা ভেঙে গেছে। সারের মতো চেঁচাতে আরম্ভ করি, মনে হচ্ছে যে জানটা বের হয়ে যাবে। তারপর তারা আমাকে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে আসে। মাটিতে গড়াগড়ি করছি, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। কিছু সময় পর একটা বয়স্ক লোক এগিয়ে আসে। তারপর উনি আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়েই আমার জ্ঞান হারিয়ে ফেলি। 1 সপ্তাহ পর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর যা দেখতে পাই, পুরো মাথা যেন ভোবো করে ঘুরতে আরম্ভ করে। পুরো হাসপাতালে ছেলেপেলে দিয়ে ভরে গেছে। সবার মাথায় তো আগুন উঠে গেছে আমাকে এই অবস্থায় দেখে। আমার জ্ঞান ফিরেছে শুনতে পেয়ে সকলে এসে হুমড়ি খেয়ে কান্না করতেছে। আকাশ ভাই, আপনি ঠিক আছেন তো? আরে পাগল, তোরা কান্না করতেছিস কেন? দেখ আমি ঠিক আছে, আমার কিচ্ছু হয় নাই। তাও ছেলে পেলে মানতেছে না। ডাক্তার 1 মাস বেড রেস্ট দিল ছেলেপেলের জন্য। হসপিটালে বাইরের কোনো মানুষ ঠিকমতো আসা যাওয়া করতে পারতেছে না। এত মানুষ আসছে আমাকে দেখতে। তারপর আমাকে সবাই নিয়ে গেল, ভালো একটা হোটেল বুক করলো, সেখানেই থাকার ব্যবস্থা করলো আমার। আর বাসার কেউ এই সব কিছু জানে না। মা জানলে তো সোজা স্ট্রোক করবে। সবাইকে চলে যেতে বললাম, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। ওদের একটাই কথা, আমাকে যারা মেরেছে ওদের রক্ত দিয়ে গোসল না করে ওরা কেউ এখান থেকে যাবে না। তাও অনেক কষ্টে বুঝিয়ে বাঝিয়ে পাঠালাম। তবে কয়েকজন আমার সাথেই রয়ে গেছে। নাসিম, ইয়াসিন, ওদেরকে হাজার মানা করলেও ওরা যাবে না, তাই আর জোরও করিনি ওদের। আচ্ছা নাসিম, তোর ছোট ভাইকে ছেড়েছে? ভাই রাতের আগে ছেড়ে দিয়েছে। কথা বলতেছে এমন সময় নাসির ভাই এসে হাজির। নাসির ভাই বলতে শহরের মাফিয়া টিমের আসল লিডার, সে এসেছে আমার এই অবস্থা শুনে। নাসির ভাই তো পাগল হয়ে গেছে আমার এই অবস্থা দেখে। আকাশ ভাই, আপনার এই অবস্থা করলো কে? একবার খালি মুখ দিয়ে নামটা বের করেন, ওকে মেরে ওর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে আলাদা আলাদা স্থানে ফেলে রেখে আসবো। না, নাম বলা যাবে না, কারণ আমি মুখ দিয়ে যদি একবার নামটা বের করি, সেটা যেই হোক না কেন, নাসির ভাই সত্যি ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর ওই সব ছেলেপেলেদের জন্য আমি একাই এনাফ। ওদের শায়েস্তা করতে ছেলেপেলের দরকার হবে না। আর তার চেয়ে বড় কথা, ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দিব না। নাসির ভাইকে বা কারা করেছে জানি না, ছেলেগুলোকে এর আগে কখনো দেখি নাই। আকাশ ভাই, আপনি চিন্তা করবেন না, যারা এসব করেছে তাদেরকে ধরে এনে আপনার পায়ের কাছে এনে ফেলবো। তারপর নাসির ভাই আরও বেশ কিছু সময় কথা বলে চলে যায়। দুপুরে খাবারের সময় হয়ে এসেছে প্রায়। খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলাম, একটু রেস্ট করা দরকার। কিন্তু রেস্ট করার আগে কয়েকজন যারা আছে তাদেরকে রুম থেকে একটু বের হয়ে যেতে বললাম, ইয়াসিন বাদে। সবাই বের হয়ে গেল। শোনো ইয়াসিন, কি বলি মন দিয়ে শুনবি। হ্যাঁ ভাই বলেন। আমি যদি চাই যারা আমাকে মেরেছে তাদেরকে মেরে ফেলতে, সেটা আমার জন্য 2 মিনিটের চেয়েও কম সময় লাগবে। খালি একবার নাসির ভাইকে নামগুলা বললে হবে। কিন্তু আমি নাসির ভাইকে বলি নাই, কারণ ওদেরকে আমি নিজের হাতে মারব। আর ছেলেগুলা হচ্ছে মাফিয়া টিম যেটা শহরে আছে, সেই গ্যাংয়ের ছেলেপেলে। শোন, আর শহরের মাফিয়ার দায়িত্বে আছে হচ্ছে মাহি নামের একটা মেয়ে। ওর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড 2টা ছেলে আছে। ওদেরকে গিয়ে তুলে নিয়ে আনবি। ওরাই আমার সাথে এইরূপ আচরণ করেছে। যত ছেলে লাগে নিয়ে যাবি, কিন্তু কাউকে বলবি না ওদেরকে কেন তুলে নিয়ে আনছিস। কেউ জিজ্ঞাসা করলে বলবি
আকাশ ভাইয়ের অর্ডার। আচ্ছা ভাই, আপনি একটু শুয়ে রেস্ট করেন, বিকালবেলা আপনার চোখ খোলার আগে ছেলে দুইটা আপনার সামনে থাকবে। আরে না না, এটা হোটেল, এখানে কোনো হাঙ্গামা করার দরকার নেই। শহরের আড্ডাখানা যেটা আছে সেখানের পিছনে যেই স্টোর রুমটা আছে সেখানে বেঁধে রেখে ফেলে আসবি। তারপর কি করতে হবে সেটা আমি বলে দিব। আচ্ছা ভাই। আচ্ছা যা। তারপর ইয়াসিন চলে যায়। আমি একটু ঘুমানোর চেষ্টা করি। বিকেলবেলা চোখ খোলার আগে দেখে ইয়াসিন এসে হাজির। কিরে, কাজ কত দূর? ভাই, মাল দুইটাকে তুলে নিয়ে স্টোর রুমে ফেলে রেখে চলে আসছি। এই যে নেন মাল দুইটার ভিডিও। ইয়াসিন আসার আগে ওদের ভিডিও করে নিয়ে আসছে। কোনো সমস্যা হয় নাই তো? ভাই কি বলেন, কি সমস্যা হবে? যাওয়ার আগে সবাই কোমরে গুঁজে মেশিন নিয়ে গেছি। গিয়ে ফার্স্টে ভালোই ভালোই বলছি আমাদের সাথে আসতে, কিন্তু মাল দুইটা একটু পাওয়ার দেখাইছে যে এই সেই, কিন্তু সে জানে না আমরা তার বাপেরও বাপ। কি আর করা ভাই, যখন বাংলায় বোঝাতে চাইছি পারি নাই, তখন মেশিন কপালে ঠেকে তুলে নিয়ে আসছি। যা, এবার ফ্রেশ হয়ে নে। এভাবে দিন কাটতে লাগলো। মাহির লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুইটা এখনো স্টোর রুমে বন্দি। পুরো শহর তামা তামা করে খুঁজে ফেলছে শহরের মাফিয়ার লোকেরা, কিন্তু কেউ খুঁজে পায় নাই এই দুইটাকে। আমার প্ল্যান হচ্ছে আগে পুরোপুরি সুস্থ হই, তারপর ওদের ব্যবস্থা করব। আর কিছুদিন যাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। এবার সব কয়টার অবস্থা নাজেহাল করব। নামিস আর ইয়াসিনকে নিয়ে স্টোর রুমে গেলাম, যেখানে মাল দুইটাকে বন্দি করে রেখেছে ইয়াসিন। আর ইয়াসিনকে আগেই বলে রেখেছিলাম আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত যেন ওদের দেখভালের কমতি না হয়, কারণ কুরবানির গরুর ভালো করে দেখভাল করতে হয়। ওদেরকে বাহিরে রেখে আমি স্টোর রুমের ভিতরে গেলাম। গিয়ে দেখি মাল দুইটাকে ইয়াসিন শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমাকে দেখে একজন বলে উঠল, এই তুই এখানে? তোকে না মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে রেখে চলে আসছিলাম, তুই এখনো মরিস নাই? বাপ কখনো এত সহজে মরে নাকি রে কুত্তার বাচ্চা? বলে বুকের মধ্যে সজোরে একটা লাথি মারলাম। আমি মরলে তোদের শরীর থেকে কলিজা কেটে বের করবে কে? আর কার গায়ে হাত দিয়েছি সেটা যদি জানতি তাহলে এখনই দম আটকে মারা যাইতি। ইয়াসিন, সেলাই রেঞ্জ আর কাটারটা নিয়ে আয়। ইয়াসিন এসে সেলাই রেঞ্জ আর কাটারটা দিয়ে গেল। সেলাই রেঞ্জটা হাতে নিয়ে দুইজনের পা বরাবর দুইটা সজোরে বাড়ি মারলাম। বাড়ি মারার সাথে সাথে পায়ের হাড্ডিটা মট করে যে ভেঙে গেছে সেটা স্পষ্ট নিজের কানে শুনতে পেলাম। দুইজনই মা গো বলে চিৎকার করে উঠল। এখন কেমন লাগে? তারপর আবার হাতের মধ্যে বাড়ি মারলাম। দুজনেই ষাঁড়ের মতো চিৎকার করে করে চেঁচাচ্ছে আর হাত জোর করে মিনতি করছে, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। এখন কেন? তখন মনে ছিল না কার সাথে পাঙ্গা নিচ্ছিস? একজন বলে উঠল, বিশ্বাস করো, তুমি কে বা কী করো তা আমরা জানি না। লিডার অর্ডার করেছে, তাই তোমার সাথে এইরূপ করেছি। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। না, তোদের ক্ষমা নাই। কাটারটা হাতে নেই, তার আগে ছেলে দুইটার মুখের মধ্যে কাগজ গুজে দেয় যেন চিৎকার করতে না পারে। তারপর কাটারটা দিয়ে ছেলে দুইটার বুকের মধ্যে লাগাতার পোজ দিতে থাকে। চিরচির করে রক্ত পড়তেছে ছেলে দুইটার শরীর থেকে। শোন, আর অল্প পর হয়তো তোদের জান চলে যাবে। তার আগে আমার পরিচয়টা তোদের দিয়ে দেই, হয়তো তোদের মরার জন্য আহসান হবে। কি রে আকাশ, এতদিন কোথায় গিয়েছিলি রে? আরে একটা পারিবারিক কাজে আটকে পড়েছিলাম। এখন সব ঠিক হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা আকাশ, কিছু কি শুনেছিস? মাফিয়ার ছেলে দুটোকে নাকি কে যেন মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, আমিও একটু শুনেছি। কলেজে এসেছি পর্যন্ত সবাই একই কথা কানাফোসা করতেছে। চল, ক্লাসের সময় হয়ে এসেছে, ক্লাসের দিকে যাই। তিনজন মিলে ক্লাসের দিকে যাচ্ছি, এমন সময় মাহির সামনাসামনি পড়ে গেলাম। মাহি তো আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। আমি সাইড কেটে চলে আসলাম। ক্লাস করছি, এমন সময় কয়েকটা ছেলে ক্লাসরুমের মধ্যে এসে বলল, মাহি নাকি আমাকে ডাকতেছে। আচ্ছা চলো, স্যারের অনুমতির প্রয়োজন নাই, কারণ মাহির কথা একবার যখন বলছে সবাই চুপ। তো ভয়ে শেষ। আকাশ প্লিজ একটু সেফ থাকিস, কখন কি করে বসে তোর সাথে। আরে টেনশন করিস না। তারপর ছেলেগুলোর সাথে মাহির কাছে গেলাম। মাহি সবাইকে চলে যেতে বলল, সবাই চলে গেল। এই ছেলে, তুই জীবিত হলি কি করে? সেদিন ওরা যা বলল যে তোকে মেরে হাড় গোড় গুঁড়ো করে দিয়েছে, ওদের কথা মতো তো তুই বাঁচার কথা না, কিন্তু বাঁচলি কি করে?
আর একটা কথা, সেটা হচ্ছে তোকে কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। তোকে যারা মেরেছিল সেই দুইজনকে কারা জানি মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে আসছে। দেখেন, আপনার কোনো কথার জবাব দিতে আমি বাধ্য নই। আর বড় কথা হচ্ছে আমি ভুল করেছি, আর তার জন্য তো মেরে হাত ভেঙে দিয়েছেন। এত শাস্তি দেওয়ার পরেও কি আপনার শখ মিটেনি? এই ছেলে, বেশি কথা শিখে গেছিস মনে হয়। কথা যাই বলবো চুপচাপ শুনবি, না হয় জ্যান্ত মেরে পুঁতে ফেলবো। চুপ করে আছে। শোন, তোকে আমার সন্দেহ লাগছে। আমার ছেলেপেলেরা তোর উপর নজরদারি করবে, মাথায় রাখিস। আচ্ছা, আবার ক্লাসে চলে গেলাম, ক্লাস করে বাসায় চলে গেলাম। এইভাবে আরও কয়েকটা দিন কাটলো। এই কয়েকদিনে লক্ষ্য করলাম মাহি যেন কেমন পরিবর্তন হয়ে গেছে। আমি কলেজে আসলেই মাহি আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। একদিন ক্লাস শেষ করে যাচ্ছিলাম বাসায়, এমন সময় মাহি ডাক দেয় আমাকে। এই এদিকে আয়। হ্যাঁ বলেন। এই তুই কি সিঙ্গেল? মানে বুঝলাম না। তুই কি কোনো রিলেশন করিস? না। এখানে এসে আমার পাশে বস। আমি কথা না বাড়িয়ে মাহির কাছে গিয়ে বসলাম। শোন, আজ থেকে তুই রোজ ক্লাস ছুটির পর এসে আমার সাথে এখানে বসে থাকবি। হঠাৎ মাহির নাম্বারে একটা ফোন আসে যে ছেলে দুইটাকে যারা মেরে ফেলে দিয়ে গেছে তাদের একজনের সংবাদ পাওয়া গেছে। অপর পাশ থেকে কি বলছে কিছুই শুনতে পাচ্ছি না, খালি মাহির কথাই শুনছি। ওকে যে করেই হোক আটক করে আমার সামনে নিয়ে আয়। খবর পেয়েছি আজ নাকি সে রাতের বেলায় চৌরাস্তার মোড়ে কোনো একটা কাজে যাবে, সেখান থেকে তুলে নিয়ে আসবো। আচ্ছা বেটা, এবার যাবি কই? আমার ছেলেদেরকে মারা এবার বোঝাবো। আজ রাতেই তোর খেল খতম। মাহির অল্প কথা শুনে বুঝে গেলাম ইয়াসিনের নামও জেনে গেছে। আজ রাতে ইয়াসিনকে ওরা কিছু একটা করবে। এই এবার তুই বাসায় যা, আমার কাজ আছে। আমি তাড়াতাড়ি উঠে বাসায় চলে এলাম। এসে ইয়াসিনকে ফোন দিলাম, ইয়াসিন ফোন রিসিভ করছে না। অনেকবার ফোন দিলাম তাও রিসিভ করলো না। মাথা তো ঘুরতেছে। আমার জালে আমি নিজেই ফেসে গেলাম। এখন যদি ইয়াসিনকে খবর দেওয়া না হয় সে 100 শিওর বিপদে পড়বে। একটু পর দেখলাম ফোনটা বাজছে। ফোনের দিকে তাকাতেই দেখলাম ইয়াসিন ফোন করেছে। ইয়াসিন, কোথায় তুই? ভাই আমি তো একটা কাজে আসছিলাম। আচ্ছা শোন, যেখানে আছিস তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। ইয়াসিন তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যেই আমার কাছে চলে আসলো। আমি ওকে বললাম তোর নাম ওরা জেনে গেছে। তো ভাই সমস্যা কি? আমি কি ওদেরকে ভয় পাই নাকি? আপনি থাকতে এই জমিনের বুকে কোনো মানুষটা আমার গায়ে হাত দিবে এমন মানুষ এখনো পয়দা হয় নাই। হ্যাঁ, তোর কিছুই করতে পারবে না। তবে এটা বলতো, আজ রাতে কি তোর কোথাও যাওয়ার প্ল্যান আছে? হ্যাঁ ভাই, চৌরাস্তার মোড়। ওকে, সমস্যা নাই। ওরা আজ রাতেই কিছু একটা করবে, আর আজ রাতেই আমি আমার আসল রূপ দেখাবো। খবর দে সব ছেলেপেলেদেরকে আকাশ মাহমুদ কি সেটা আজ পুরো শহরবাসী জানবে। সব ছেলেপেলেদের যে খবর দেয় গাড়ি করে শুধু আকাশ মাহমুদের ছেলেপেলে শহরে আসতে থাকে। কম করে হলেও 1000-3 ছেলে আসে। সবার কোমরে আর্মস, কেউ কেউ আবার নিয়ে আসে, যেটা রেট অফ ফায়ার, যেটা কয়েক কিলোমিটার দূর থেকে তার নিশানাকে তাক করে পারে। ছেলেপেলে তো আজ প্রক্ষিপ্ত। কার এত বড় বুকের পাটা যে আকাশ মাহমুদের সাথে পাঙ্গা নেবে? কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমার ছেলে পেলেদের গায়ে হাত দিস? তোদের আজ বুক থেকে কলিজা ছিঁড়ে বের করব। এই সক্কাটাকে গাইতে তুলে নিয়ে আয়। আকাশ ভাই, আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন আমি জানতাম না এগুলো আপনার ছেলে ফেলেছিল, তাহলে কখনো এখানে আসতাম না। মাফিয়ার ক্রু সবাই হা করে ওদের লিডারের দিকে তাকিয়ে আছে। কি করছে কি ওদের লিডার? আর কে বা এই লোক? মাহিকে রীতিমতো একটার পর একটা অবাকই হচ্ছে। আরে নাসির ভাই, কি করছেন? কি পা ছাড়েন? আপনি আমার বয়সে অনেক বড় ভাই। না ভাই, আমি আপনার পা ছাড়বো না।
আগে বলেন, আপনি আমাকে মাফ করে দিছেন? ভাই প্লিজ পাটা ছাড়েন। ভাই আপনার উপরে কোনো রাগ না, ভাই আপনার উপরে কোনো রাগই নাই আমার, যে মাফ করার মতো কোনো কিছু থাকবে। ওঠেন এবার। আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নাসির ভাই, তবে একটা জিনিস, সেটা হচ্ছে শহরের মাফিয়ার ক্রুরা এতটা বাজে আর এতটা নিকৃষ্ট যার কোনো তুলনা হয় না। পাওয়ারের অপব্যবহার কাকে বলে সেটা শহরের মাফিয়াদের না দেখলে বুঝতেই পারতাম না। ভাই, শহরের মাফিয়ারা পুরো মাফিয়া টিমের নামটাই ডুবিয়ে দিল। আর আমি ওই দিন আপনাকে ইচ্ছা করে ওদের হুলিয়া বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম শহরের মাফিয়াদের কার্যকলাপ। ভাই, আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, এমন ভুল আর কখনো হবে না। তারপর নাসির ভাই মাহির কাছে যায় আর ওর গালে কয়েকটা কষে থাপ্পড় বসায় দেয়। এ মেয়ে, তুই জানিস এই আকাশ মাহমুদকে? কার সাথে পাঙ্গা নিয়েছিস তুই? হ্যাঁ, মাহি চুপ করে আছে। আজ যদি আমি এখানে না থাকতাম, তোরা এখান থেকে কেউ জীবিত ঘরে ফিরে যেতে পারতি না। তোরা যে মাফিয়ার পাওয়ার নিয়ে চলিস, এই সে আকাশ মাহমুদ, যে পুরো ওয়ার্ল্ডের মাফিয়ার বস, যার উপরে কোনো মাফিয়ার বস নাই। তার তৈরি করা মাফিয়া গ্যাং, আর তোরা তার সাথেই পাঙ্গা নিতে গিয়েছিলি।